কদিন ধরে কীরকম যেন হয়েছে, রাত্রে কিছুতেই ঘুম আসছে না, ভোরের দিকে ঘুমটা আসছে আর ঘুম থেকে উঠতে হয়ে যাচ্ছে দেরি। তাই জন্য সকালবেলা এবারে অ্যালার্ম দিয়ে রেখেছি 5:30টার সময়। তো অ্যালার্ম বাজা মাত্রই উঠে পড়েছি, যখন ভাবলাম আজকে বাজারেও যেতে হবে, তো আজকে সকাল সকালই জিমটা করে আসি। আর একা একাই গেছি জিমে, মনার ভরসায় বসে নেই, কারণ ও কাজ থেকে বাড়ি ফেরে তারপরে একটু রেস্ট করে, তারপরে ওর সাথে জিমে যাই। তো অনেক দেরি হয়ে যায়, বাড়ি এসে কাজকর্ম থাকে, ওই জন্য সকালেই চলে গেলাম। সকালে আর ওরা তখনও ঘুম থেকে কেউ ওঠেনি, তো আমি সকাল সকাল উঠেই আগে বাজারে চলে গেলাম, কারণ বাজার করতে হবে আমাকে। বাজার করে আনবো, তারপরে সেগুলোকে আবার জায়গা মতন রাখবো, তারপরে কি রান্না করব না রাখবো, রান্না করব, সমস্ত কিছু সিদ্ধান্ত একাই নিতে হয়। একা জীবন পথ চলা, জীবন কাটানো অত সোজা নয়। মানুষটাই খালি কমে যায়, কিন্তু কাজ অনেক অনেক বেশি হয়ে যায়। তো দাঁড়িয়ে আছি, মোটামুটি বাজার হয়ে গেছে। মনাও ঘুম থেকে উঠে গেছে, ওকে ফোন করে বলে দিলাম, দেখ আমার বাজার হয়ে গেছে, যদি তুই ব্রাশ ট্রাশ করে আসতে পারিস তো চলে আয়। তো মনা যথারীতি আমাকে নিতে চলে এসছে মোটামুটি। আজকে আমি একটু রান্না করব ভাবছি চিকেন চাপ। তো চিকেন চাপটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কাজু বাদাম আর কয়েকটা আমন্ড আর পোস্ত একটুখানি ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে ওটা পেস্ট করে নিলাম, সাথে একটু দইও দিয়ে দিয়েছি। তো এটা একসাথেই পেস্ট করে নেব। আমার পোস্তর ভাগটা একটু কম ছিল, কারণ বাড়িতে পোস্ত শেষ হয়ে গেছিলো। তো ওই দইটা দিয়ে একটুখানি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। দেখো 1 বাটি পেস্ট হয়ে গেছে, সেটা আবার ধরলোও না বাটিতে, তো ঢেলে নিলাম। আর দেখবে সবসময় চাপের জন্য যেটা একটা মশলা বাইন্ডিং, মানে চাপটাকে যেরকম একদম থিক থিক চাপটা যেরকম হয়, সেটার জন্য কিন্তু ছাতু ব্যবহার করা হয়। অনেক সময় কী হয়, বাড়িতে ছাতু থাকে না, সেক্ষেত্রে আমরা শুকনো খোলাতে 2 চামচ বেসনও কিন্তু একটু তেলে পরেও দিতে পারি। তো আমার ছাতু ছিল বলে আমি ছাতু দিলাম। আর এই মশলাটা হলো জিরের বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, এগুলো দিয়ে আমার ফ্রিজে মশলা সবসময় স্টোর করাই থাকে, কারণ যখনই রান্না করতে একটুখানি ধরো দেরি হবে, মশলা করব তারপরে রান্না হবে, তো তার থেকে আমার মশলাটা রেডি থাকলে আমি চটজলদি করে নিতে পারি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ম্যারিনেট করার জন্য আমি একটু ঘি দিচ্ছি, যাতে মাংসর ভেতরে পুরো একদম ঘিয়ের গন্ধটা একদম ভালো মতন একদম ভরে যায়। তারপরে একটু গোলাপ জল, একটুখানি কেওড়া জল, আর একটু মিঠা আতর, এগুলো তো আছেই। চাপটা একটা মোগলাই ডিশ, সেইটা কিন্তু যত সুন্দরভাবে তুমি যত কিছু দেবে তত সুন্দর টেস্ট হবে। আর তারপরে তো একটু চিনি এখন একটু সব কিছুতেই দিলে কি হয়, এই যে টক ঝালের ব্যাপারটা, এটা খুব ব্যালেন্স করে, তো সেই জন্য চিনিটা তো অবশ্যই একটু দিতে হবে। আর এখানে দেখো চিকেনগুলো বড় বড় পিস ছিল, তো এগুলোকে একটু কাট লাগিয়ে নিলাম, কাট লাগিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেবো। তো আমার হাতে বিশেষ সময় ছিল না, এটা ওভারনাইট যদি তুমি রাখতে পারো খুবই ভালো হয়। একদম চিকেন এত সফট হয়ে যাবে যে কড়াইয়ে দেওয়া মাত্রই সেটা একদম ঝরে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যদি টাইম না থাকে তাও 3-4 ঘন্টা রাখলেও কোনো অসুবিধে হয় না। তো এই কাজের মাঝখানে ওটা ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এসি ঘরে। তার ভেতরে একটুখানি সকালের ব্রেকফাস্টের জোগাড় করছি। তো সকালবেলায় ব্রেকফাস্টে ডিম পরোটা অ্যাজ ইউজুয়াল, ডিম পরোটাই খেয়ে নিই আমরা, হয়ে যায় একটা করে বড় সাইজের পরোটা করি, তার ভেতরে একটা ডিম দিয়ে হয়ে গেল এগরোলের মতন ডিম পরোটা। আর এখানে হবে দেখো বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওটা আমি কিভাবে করি, আধা ঘন্টা হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়ে আদা বাটা, হলুদ আর ঘি আর গরম মশলা আর অবশ্যই একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো পমফ্রেট মাছও ভাজা হবে। তো পমফ্রেট মাছটাকেও একটু মশলা দিয়ে, যেমন আদা রসুন বাটা যেটা ওই পেস্টটা ছিল সেটা, নুন আর হলুদ, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো পমফ্রেট মাছটা যখন ভাজছিলাম, গুগল আমাকে এসে বলছে, মা পুরী আর দীঘার সমুদ্রের সেন্ট এখানে কোথা থেকে আসছে? তো কারণ এইভাবেই তো ভাজি, বরঞ্চ আমরা ঘরে এত সুন্দর একদম পিওর ভালো জিনিস দিয়ে ভাজি মানে রান্না করি, আর ওখানে তো পোড়া নোংরা তেল মোবিলের মতন হয়ে যায়, সেই একই তেলে একই পোড়া মশলা, সেই গন্ধ। তো মাছটা তো একই, সামুদ্রিক মাছের গন্ধ সবসময় একই ধরনেরই থাকে। তো সেই রকমভাবে মাছটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিলাম। আর এদিকে চিকেনের চাপগুলোকেও আমি চাপের থেকে মানে চিকেনগুলো তুলে তুলে একটু ফ্রাই করে নেব, মানে এপাশ ওপাশ একটু উল্টে উল্টে নেব। জায়গাটা আমার হয়ে গেছে ছোট, চিকেনের পিস হয়ে গেছে বড়, তো একটুখানি এইভাবে দেখো উল্টে পাল্টে নিয়ে একটু লাল লাল করে কালার ধরা ধরা ব্যাপারটা যেন আসে, এরকমভাবে একটু উল্টে পাল্টে নেবে। তারপরে যেই গ্রেভিটা থাকবে, যখন দেখবে চিকেনটা লাল লাল হয়ে গেছে, সেই গ্রেভিটা একদম ওর ভিতরে ঢেলে দেবে। ঢেলে দিয়ে পরেই তারপরে একদম সুন্দর
করে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ধিমি আছে, যত স্লো ফ্লেম মানে হতে পারে সেইভাবেই একদম ধিমি আছে একদম ঢেকে কুক হতে দেবে। একদম দেখতে পাবে চাপের কিন্তু তেল সমস্ত কিছু ওপরে ভেসে আসবে আর একদম চিকেন পুরো হাড় থেকে আলাদা হয়ে যাবে। যত স্লো ফ্লেমে রান্না হবে তত সুন্দর চাপ রেডি হবে, চিকেন চাপ। তো আমার এখানে দেখো পুরো একদম গ্রেভি থেকে তেল পুরো ছেড়ে গেছে একদম, আর কি সুন্দর কালারফুল হয়েছে, একদম দারুণ লাগছে দেখতে, আর সেই রকম গন্ধ বেরোচ্ছে। আর এদিকে এখন আমি বাসন্তী পোলাওটা বসাবো। তো বাসন্তী পোলাওয়ের জন্য গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি কাজু কিশমিশ। আর বাসন্তী পোলাওয়ে কিন্তু লংটা একটু বেশি দেওয়া হয়, আমিও একটু লংটা বেশি দিয়েছি। তারপরে কাজু কিশমিশটা ভেজে ওর ভেতর চালটা দিয়ে দিলাম। আর এখানে দেখো চালের রেশিও মানে মাপটা বলে দিচ্ছি। আমার যেহেতু 3 কৌটো চাল ছিল, তো 6 কৌটো মতন আমি জল নিয়েছি আর হাফ কৌটো আমি দুধ দিয়েছি। পোলাওয়ের ভিতর দুধ দিলে খুব সুন্দর একটা কালার আসে আর খুব সুন্দর পোলাওটা ঝরঝরেও বেশ সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু কেশর, যাতে জাফরানি পোলাও টাইপের একটা হবে। আর আমার চাপটা দেখো পুরো যত এক্সট্রা যত জল ছিল সমস্ত কিছু টেনে একদম এখনও পুরো তেল ছেড়ে দিয়েছে, ঘি ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু দিয়ে একদম দারুণ সুন্দর। রেস্টুরেন্টকে হার মানাবে সবসময় আমাদের ঘরোয়া এই সমস্ত রেসিপিগুলো। জাস্ট ঘরে একবার ট্রাই করো সমস্ত ইনগ্রেডিয়েন্টস এনে। তার ভেতরেই চলে এসছে আমার অর্ডার। আমার গুগল আমার জন্য একটা কুর্তি অর্ডার দিয়েছে। প্রথমে একবার দিয়েছিল চিকেন কারি, কিন্তু সেইটা আমার হয়নি, সেটা আমার টাইট হয়ে গেছিলো, তো ক্যান্সেল করে দিয়েছে। আবার নিজে নিজে দিয়েছে মেয়েটা। পয়সা আমার অ্যাকাউন্ট থেকেই যাবে, কিন্তু ওর পছন্দ মতন ওর মাকে মানে কিনে দেবে। মানে মেয়েটা আমার এত বড় হয়ে গেছে কবে, মনা তো এত সব বোঝে না, ও অত পারেও না, কিন্তু গুগল আমার খুব সাজাতে পছন্দ করে। তবে ঘরের কোনো জিনিস কিনবে না, আমাকে কিনে দেবে, মা তুমি এই কুর্তিটা পরো, মা তুমি এই জুতোটা কেনো, এইরকমভাবে। তো এইরকম আবার একটা চিকেন কারি দিয়ে দিয়েছে। তো এবার এটা এখনও ট্রাই করা হয়নি, দেখতে হবে এটা আবার ঢিলা হয় না টাইট হয়। আর আমি একটা অর্ডার দিয়েছিলাম একটা গাছগুলো রাখার জন্য, আমার যে ইনডোর প্লান্টগুলো আছে সেই ইনডোর প্লান্টগুলো রাখার জন্য একটা সেলফ মানে 3টে স্ট্যান্ড বাই একটা স্টুলের মতন অর্ডার দিয়েছিলাম, যেটা দারুণ সুন্দর এসছে, খুব সুন্দর। ওটার উপরে যখন প্লান্টগুলো আমি রেখেছি অসাধারণ লাগছে দেখতে, আমার এই জায়গাটার পুরো একটা আলাদা লুক দিয়েছে। ইচ্ছা তো ছিল এটা ঘরের ভেতরে রাখবো, কিন্তু ঘরের ভেতরে আমার ছেলে মেয়ে কিছুতেই রাখতে দেবে না, কারণ ওরা ম্যাক্সের সাথে বল খেলে। তো সেই জন্য বলেছে আর কোনো কিছু তুমি করবে না, এবার একদম ঘর ফাঁকা রাখো। এত এত গাছ কেনা হয়ে গেছে। আগে বিশ্বাস করো গাছ আমার এতটা ভালো লাগতো না, কারণ প্রচণ্ড খাটালি। ছাদের উপর আমার প্রচুর গাছ আছে, কিন্তু এখন তো আমি ঘরেও গাছ পুরো ভরিয়ে দিয়েছি। তো ওই সমস্ত কাজ করার ফাঁকে গুগল আমার বললো, মা তুমি রান্না করছো যখন আমি ঘরটা মুছে দিই। আর তোমরা অনেকেই বলেছো দিদি গুগল কি লেটে, আমি বললাম হ্যাঁ, গুগল আমার ডেবরি বুড়ি, ও বা হাতেই কাজ করে, তবে খাওয়া দাওয়া নয়। ও খায় ডান হাতে, কিন্তু বাকি সমস্ত কাজ লেখা টেখা, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। খুব কম মানুষ আছে যারা বা হাতে লেখে, যেমন অমিতাভ বচ্চন, বিশেষ কিছু মানুষ আছে। তো আমিও বলি গুগলকে, গুগল এটা কিন্তু তোর গড গিফট, কারণ ওর বাবাও এরকম লিখতো, তবে বড় হয়েছিল যখন ওর বাবা, তখন শিখে গেছিলো আস্তে আস্তে। তো গুগলও নিশ্চয়ই শিখে যাবে। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার